২০ বছর পর ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ, অংশ নেবেন পৌনে ১১ লাখেরও বেশি চাকরি প্রার্থী। কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস উল্টে মাইক্রোবাসে ধাক্কায় নিহত ২, আহত অন্তত ১২। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে তেহরান সহ বহু শহর উত্তাল, সারা দেশে বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। এবং লিভারপুল আর্সেনালের হাই ভোল্টেজ লড়াইয়ে জেতেনি কেউ, পয়েন্ট হারানোর তালিকায় যোগ দিল দুই দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা ১১টার সংবাদে, সাথে আছি আমি তসলিমা তিথি। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। দীর্ঘ ২০ বছর ৭ মাস পর আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন সন্ধ্যায় নগরের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। বিএনপির নেতারা জানান, তারেক রহমানের এই সফর সম্পূর্ণ অরাজনৈতিক। তিনি কোনো নির্বাচনী প্রচারণা বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। দলীয় সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি সকালে তারেক রহমান বিমানে ঢাকা থেকে কক্সবাজার যাবেন। সেখানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি সড়ক পথে চট্টগ্রামে যাবেন। সফরকালে কোথাও কোনো পথসভা, জনসমাবেশ বা বক্তব্যের কর্মসূচি নেই। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ সময় পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন এ খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ১৮ জানুয়ারি সন্ধ্যায় জমিয়তুল ফালাহ মসজিদে দোয়া মাহফিলে অংশ নেওয়ার পর তিনি চট্টগ্রামেই রাত্রি যাপন করবেন। ১৯ জানুয়ারির কর্মসূচি সম্পর্কে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এবার ভূমিকম্প অনুভূত হলো ভোলার মনপুরা উপজেলায়। শুক্রবার আনুমানিক ভোর ৬টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়। এতে পুরো দ্বীপের বসতবাড়ি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ বিভিন্ন দালান কোঠা কেঁপে ওঠে। হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ ইউসুফ বলেন, ফজরের নামাজের সময় পুরো মসজিদ কাঁপতে থাকে, যা মুসল্লিরা স্পষ্টভাবে অনুভব করেন। স্থানীয়রা জানান, ভারতের মণিপুর ও আসাম সহ আশপাশের এলাকায় সংঘটিত ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগেও ২০২৪ সালের মে মাসে ভারতের মণিপুরে সংঘটিত ৩.৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশ সহ ভোলার মনপুরা এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। শুক্রবার বিকেল ৩টা থেকে ৪:৩০ পর্যন্ত সারা দেশের ৬১ জেলায় একযোগে এই নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নেবেন পৌনে ১১ লাখেরও বেশি চাকরি প্রার্থী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে এবার ২ ধাপ মিলিয়ে মোট ১৪,৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০,৮০,০৮০টি। সেই হিসেবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন চাকরি প্রার্থী। অধিদপ্তরের তথ্য মতে প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০,২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭,৪৫,৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪,১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩,৩৪,১৫১টি। কুমিল্লার ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে মাইক্রোবাসের ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তুর্নিপাড়া এলাকায় এই চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি, তবে নিহতদের ২ জন পুরুষ। পুলিশ জানায়, ঢাকা থেকে ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি বাস তুর্নিপাড়া ইউটার্নে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে।
এতে বাসটি উল্টে বিপরীতমুখী লেনে পড়ে। এ সময় ঢাকা অভিমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ফেনীতে তীব্র শীত, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে ফেনীর জনজীবন। বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান জানান, আগামী কয়েকদিন শীতের মাত্রা আরও বাড়তে পারে। একই সঙ্গে শৈত্যপ্রবাহের আওতা বাড়তে পারে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না। হিমেল হাওয়ায় খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। রিকশা চালকরা জীবিকার প্রয়োজনে বের হলেও যাত্রী না পেয়ে অনেককে জবুথবু হয়ে বসে থাকতে দেখা গেছে। অনেক চালককে দিনের বেলায়ও গাড়ির হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হচ্ছে। শৈত্যপ্রবাহের কারণে বাচ্চারা শিশুদের প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে। আয় রোজগার, খাওয়া দাওয়ার এখন সবকিছু সমস্যাই আছে। আমাদের এই ধরনের শীতটা আমাদের এদিকে আর কখনো পড়ে নাই। কষ্ট, ঠান্ডায় বারণ যায় না ঘর তুল। না সরকারি ভাবে সহযোগিতা কোনো কিছু পাইতেছি না। কষ্ট হয়ে যায়। যেমন করে আগে 8টায় দোকানদারি করতাম বা 9টায়, এখন যাইতে যাইতে 12টা 1টা বাজে যায়। গত বছরের তুলনায় শীতের তীব্রতা ধীরে ধীরে আরো বাড়ছে। আজকে ফেনীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। একটু কমবে, একটু সামান্য বাড়তে পারে, তবে ঘন কুয়াশা প্রতিদিনই থাকবে। এদিকে ফেনীতে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। গ্যাস সংকট থাকায় প্রশাসনের অভিযান থাকলেও ভোক্তাদের কাছ থেকে বাড়তি টাকা আদায় থামছে না। ভোক্তারা অভিযোগ করেন, 12 কেজি সিলিন্ডারের জন্য সরকারি দামের চেয়ে 150 থেকে 300 টাকা বেশি দিতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ফেনীতে প্রতিদিন গ্যাস চাহিদা 5000 সিলিন্ডার, সে অনুপাতে গ্যাস দিতে পারছে 1500 সিলিন্ডার। 1 মাস আগে কোম্পানিগুলো বিআরসিতে চিঠি দিলেও সরকার বেশি দামে গ্যাস লিকুইড কিনতে অস্বীকৃতি জানায়। ফলে এই সংকট তৈরি হয়েছে। আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী 2 আসনের সংসদ সদস্য প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটি নিয়ে জনমনে সংশয় রয়েছে। প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না। প্রশাসনে এখনও শৃঙ্খলা ফেরেনি। প্রশাসন স্বাভাবিক হতে সময় লাগবে। বৃহস্পতিবার বিকেলে ফেনী প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঞ্চু এ সময় বলেন, ক্ষমতার লড়াই গণতন্ত্রের স্বাভাবিক রূপ। পলিসি নিয়ে ডিবেট করলেও দেশ সবার আগে। দেশের মঙ্গল নিয়ে কাজ করবে রাজনৈতিক দলগুলো, কিন্তু কাজ করতে গেলে কেউ ভারতের দালাল, কেউ পাকিস্তানের দালাল, এসব কথা বাদ দিতে হবে। বন্ধ করতে হবে অপবাদের রাজনীতি। পুরনো রাজনীতি বাদ দিয়ে সবাইকে বুদ্ধিভিত্তিক রাজনীতি করতে হবে বলেও জানান তিনি। আমরা কেউ দেশটাকে একত্র করে ভাবি না। একত্র করে তখনই ভাবি যখন বিপদে পড়ি। যখন বিপদ থেকে চলে যাই তখন আমরা চিন্তা করি আমি বড় না উনি বড়, কে ক্ষমতা দেবে, আমি যাবেন উনি যাব। ক্ষমতার লড়াই গণতন্ত্রের স্বাভাবিক রূপ। কিন্তু রাষ্ট্র থাকলে না ভাই গণতন্ত্র থাকে, রাষ্ট্র থাকলে না পার্টি থাকে। রাষ্ট্র যদি না থাকে এটা কি ধরনের রাষ্ট্র? যেই রাষ্ট্রে কোটি কোটি মানুষ বেকার, যেই রাষ্ট্রে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ঘুমায় থাকে, যেই রাষ্ট্রে আপনি ঘরে তালা মারি বা কোথাও গেলে সারাক্ষণ চিন্তা থাকেন তালা ভাঙি কোনো কেউ কিছু লয়ে যাবে। আমাদের মধ্যে ডিবেটটা হবে কি নিয়ে? স্বাধীনতা নিয়ে কোনো ডিবেট হবে না, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ডিবেট হবে না, 47 নিয়ে কোনো ডিবেট হবে না, ভাষা আন্দোলন নিয়ে কোনো ডিবেট হবে না, আমাদের 24-এর গণঅভ্যুত্থান নিয়ে কোনো ডিবেট হবে না। আমাদের মধ্যে ডিবেট হবে পলিসি নিয়ে। রাষ্ট্রটা কিভাবে চলবে, বাজেট কিরকম হবে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে দেশের জন্য, এটা নিয়ে আমরা একে অপরের বিতর্ক করব। কিন্তু মৌলিক জায়গায় এ দেশ বিরোধী, এ দেশের পক্ষে, এ ভারতের দালাল, এ পাকিস্তানের দালাল, এই ধরনের বাইনারি আমাদেরকে বাদ দিতে হবে।
ঝালকাঠির নলছিটিতে পরিবেশ দূষণ ও অবৈধ কার্যক্রমের অভিযোগে দিনব্যাপী অভিযান চালিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে 5টি ইটভাটাকে 11 লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিবেশ বিধি লঙ্ঘন করে গড়ে তোলা 2টি ইটভাটার সমিল ভেঙে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়। বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলা এই অভিযানে ইটভাটাগুলোর চুল্লিতে জ্বালানো আগুন ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ঢেলে নিভিয়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলি ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক মুজাহিদুল ইসলাম এবং ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেসা। অভিযানকালে তিলক ব্রিক্সকে 1 লাখ, রিয়াজ 1 ব্রিক্সকে 5 লাখ, MMR ব্রিক্সকে 3 লাখ, SRB ব্রিক্সকে 1 লাখ এবং রিয়াজ 2 ব্রিক্সকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে টানা 12 দিনের সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মুদ্রা অবমূল্যায়ন থেকে শুরু হওয়া আন্দোলনে খামেনির পতন দাবি উঠেছে। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী চলমান আন্দোলনে নিহত হয়েছেন অন্তত 34 জন। দেশটির পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে পুরো দেশে ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিস্তারিত জাগো রিপোর্টে। ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। এটিকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সরকার বিরোধীদের সবচেয়ে বড় আন্দোলন বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাসহাদে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়। এসব বিক্ষোভ নিরাপত্তা বাহিনী ছত্রভঙ্গ করেনি। বিবিসি পার্সিয়ানো যাচাই করা ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে। বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পতন দাবি করেন। পাশাপাশি তারা নির্বাসিত নেতা রেজা পাহলভির ফিরে আসার আহ্বান জানান। মানবাধিকার সংগঠনগুলোর মতে ইরানের মুদ্রার ভয়াবহ অবমূল্যায়নের প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ টানা 12 দিন ধরে চলছে এবং দেশটির 31টি প্রদেশের শতাধিক শহর এবং জনপদে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN জানিয়েছে এ পর্যন্ত অন্তত 34 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে 5 জন শিশু। এছাড়া 8 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এবং প্রায় 2270 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। অন্য একটি সংস্থা বলছে নিহতের সংখ্যা অন্তত 45 জন। বিক্ষোভ চলাকালে মাশহাদ, তেহরান, ফাহান, তাবরিজ ও বাবল সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। কিছু জায়গায় নজরদারি ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এদিকে বৃহস্পতিবার রাতের পর দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বিক্ষোভের মাত্রা কমিয়ে দেখানোর চেষ্টা করছে এবং কোথাও কোথাও বিক্ষোভ হয়নি বলেও দাবি করছে। পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে এবং শুক্রবার রাতেও নতুন করে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। মিডউইকের ম্যাচে পয়েন্ট হারানোর তালিকায় যোগ দিল আর্সেনাল ও লিভারপুল। বৃহস্পতিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে গোলশূন্য ড্রয়ে শেষ হয় দুই দলের হাই ভোল্টেজ লড়াই। এতে করে লিগ টেবিলে নিজেদের ব্যবধান আরও বাড়ানোর সুযোগ হাতছাড়া করে মিকেল আর্তেতার দল। ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্সেনাল। বলের দখল ও সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বিরতির পর চিত্রটা বদলে যায়। লিভারপুল ম্যাচে ফিরে আসে এবং দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। দুই অর্থের ভিন্ন গল্পে ম্যাচটি হয়ে উঠতে পারত স্মরণীয় যদি গোল আসতো নর্থ লন্ডনে। ড্রয়ের ফলে টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার চেয়ে 6 পয়েন্টে এগিয়ে থাকলো। অন্যদিকে লিভারপুল চতুর্থ স্থানে অবস্থান করছে, তবে শীর্ষে থাকা আর্সেনালের থেকে তারা পিছিয়ে আছে বড় ব্যবধানে 14 পয়েন্ট।
দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ বছর পর 18 জানুয়ারি চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ, অংশ নেবেন 11.25 লাখেরও বেশি চাকরি প্রার্থী। কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস উল্টে মাইক্রোবাসের ধাক্কায় নিহত 2, আহত অন্তত 12। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে তেহরান সহ বহু শহর উত্তাল, সারা দেশে বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। এবং লিভারপুল আর্সেনালের হাই ভোল্টেজ লড়াইয়ে জেতেনি কেউ, পয়েন্ট হারানোর তালিকায় যোগ দিল 2 দল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।